তোমাদের দেখবে কোশ্চেন আছে ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি, তাই তো? ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি, এবার ডায়াগনোসিস মানে প্রেগন্যান্সি কিভাবে ডায়াগনোসিস করবে তোমরা, এটা তোমার একটা ডিউরেশন দিয়ে দিতে পারে মানে আন্ডার 12 উইকস। আমরা সাধারণত ডায়াগনোসিস কি করি 12 উইকস এর মধ্যেই করি, ঠিক আছে? কারণ যখনই মিসপিরিয়ড হয় তারপরে ডাক্তারখানা চলে আসে, সেই অনুযায়ী তাকে কেন মিসপিরিয়ড হয়েছে খোঁজার চেষ্টা করা হয়, সেটা খুঁজতে গিয়ে ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি হয়, ঠিক আছে? তো ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি কিসের উপরে, যে কোনো একটা রোগ আমরা কিসের উপর দাঁড়িয়ে ডায়াগনোসিস করি, কতগুলো মানে ক্লিনিক্যাল ফিচার্স আর ইনভেস্টিগেশন, এই তো। যে কোনো ডায়াগনোসিসের মূল মন্ত্র কি, সিএম প্লাস হচ্ছে ইনভেস্টিগেশন। ইকুয়াল টু মানে যে কোনো একটা রোগকে আমরা যখন ডায়াগনোসিস করতে সেখানেও সেই একই ফর্মুলেশন আমরা ইউজ করি। সেই রকম প্রেগন্যান্সি যখন ডায়াগনোসিস করব তখন আমরা একটা মায়ের মধ্যে তার কি কি ক্লিনিক্যাল ফিচার্স আছে সেটা আমরা জানার চেষ্টা করব। সিএফ সিএফ ইকুয়াল টু কি, সাইন প্লাস সিম্পটম। যে কোনো ক্লিনিক্যাল ফিচার্স এই দুটো জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? সাইন এবং সিম্পটম নিয়ে হচ্ছে সাইন কাকে বলে আর সিম্পটম কাকে বলে। সাইন হচ্ছে আর সিম্পটম, সিম্পটম হচ্ছে সাবজেক্টিভ, অর্থাৎ এটা একমাত্র পেশেন্ট নিজে ফিল করে এবং ন্যারেট করতে পারে, তাকে বলছি আমরা সিম্পটম। আমার মাথা যন্ত্রণা হচ্ছে, আমি ফিল করছি, আমি ন্যারেট করছি, না তুমি দেখতে পাবে আমার মাথা যন্ত্রণা হচ্ছে কি হচ্ছে না, তুমি দেখতে পাবে পাবে না। হ্যাঁ, আই এম হাংরি মানে আমার খিদে পেয়েছি, এটা একটা সিম্পটম, কারণ এটা আমার ফিলিং এবং আমি এটা ন্যারেট করছি। অর্থাৎ ফিলও করতে হবে, ন্যারেট করতে হবে, তবে সেটা সিম্পটম হবে। আমার পেটে যন্ত্রণা হচ্ছে, আমার পেটে যন্ত্রণা হচ্ছে কি না হচ্ছে কি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি ফিল করছি আমার পেটে যন্ত্রণা হচ্ছে এবং সেটা আমি যখন বলছি তখন সেটা হয়ে গেল সিম্পটম। অর্থাৎ সিম্পটম সেইগুলো যেগুলো সাবজেক্টিভ ব্যাপার, যেগুলো পেশেন্ট অনলি ফিল করতে পারে এবং ম্যানেজ করতে পারে, সেটাই হচ্ছে সিম্পটম। আর সাইন হচ্ছে কিছু চিহ্ন, মানে রোগের কিছু স্টিগমা, যেগুলো রোগী নিজেও দেখতে পারে, এনিবডি ফিজিশিয়ানও দেখতে পারে, ঠিক আছে? মানে যেগুলো সবাই দেখতে পায়, যেসব এগুলো একটা ফোড়া হয়েছে, একটা ফোড়া হয়েছে, একটা সোয়েলিং এত বড় এরকম ফুলে আছে, সেটা পেশেন্ট নিজেও দেখছে, ডাক্তারবাবু দেখতে পাচ্ছে, পেশেন্ট অ্যাটেন্ডেন্টও দেখতে পাচ্ছে। একটা ব্রুইজ, ব্রুইজ মানে আমরা আগের ক্লাসে পড়ে এসেছি, ব্রুইজ হচ্ছে কালসিটের দাগ, অর্থাৎ কোনো জায়গায় আঘাত লাগার পরে যখন ওখানে স্কিনের নিচে রক্ত জমে যায়, রক্ত জমে গিয়ে কালসিটে দাগ পড়ে যায়, তখন তাটাকে বলি আমরা ব্রুইজ বা কনটিউশন, ব্রুইজ বা কনটিউশন। সেই জন্য ব্রুইজ এটা একটা সাইন, অর্থাৎ আমরা তোমাদের বোঝাতে পারলাম সাইন আর সিম্পটমের মধ্যে পার্থক্য এবং সেগুলো কাকে বলে। তো ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি করতে গেলে পরে তোমাদের এইরকম কতগুলো সাইন এবং সিম্পটম লাগবে, ঠিক আছে? এখানে যখন তোমার হচ্ছে প্রথম তোমার সিম্পটম কি, সাইন সিম্পটম একসাথে বলছি, ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে ডায়াগনোসিস করতে গেলে প্রথমে পেশেন্ট এসে বলবে AMENORRHOEA, এই কথাটার সঙ্গে তোমরা এখন অনেকটাই পরিচিত হয়ে গেছো, অনেকবার বলে ফেললাম, তাই তো? হ্যাঁ,
তো এইটা প্রথম বলবে, রুগী এসে প্রথম এই কথাটা বলবে, ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি ফার্স্ট সাইন সিম্পটম ক্লিনিক্যাল ফিচারস এর মধ্যে তুমি লিখবে ফার্স্ট হচ্ছে পেশেন্ট অ্যামনোরিয়া অর্থাৎ মিসপিরিয়ড নিয়ে আসবে, অর্থাৎ বলবে আমার মেন্সটা হচ্ছিল এবং হতে হতে বন্ধ হয়ে গেছে। এইবার সেখানে ইতিহাস জানতে গিয়ে তুমি তার কি জানবে, এল এম পি, এই কথাটা বলেছিলাম। এল এম পি টা জানার চেষ্টা করবে। হ্যাঁ, যে আনসার তুমি যে বলছো অ্যামনোরিয়া, তোমার শেষ মেন্সটা বা শেষ পিরিয়ডটা কবে শুরু হয়েছিল। এলএমপি মানে যে ফার্স্ট ডে অফ লাস্ট মেন্সট্রুয়াল পিরিয়ড। পুরো মেন্সট্রুয়াল পিরিয়ড তো আমি এলএমপি বলি, কিন্তু আমরা ধরবো কোনটা, ফার্স্ট ডে অফ লাস্ট মেন্সট্রুয়াল পিরিয়ড। তো সেই অনুযায়ী সে একটা এলএমপি বলবে। হ্যাঁ, আচ্ছা, আর তার সঙ্গে কি থাকবে তোমার অ্যামনোরিয়ার সঙ্গে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, MORNING, মর্নিং সিকনেস, SICKNESS, মর্নিং সিকনেস। এটা কি জিনিস আবার স্যার? না, রোগীটার মধ্যে মর্নিং সিকনেসের লক্ষণ দেখতে পাওয়া যায়, অর্থাৎ জাস্ট আফটার মিস পিরিয়ড, মানে যে তারিখে আগের বারের মেনস্ট্রুয়েশনটা হয়েছিল, ধরো 4 তারিখে হয়েছিল, তো এই মাসের 4 তারিখের মধ্যেই হওয়ার কথা, হয় 2 দিন আগে হবে না 2 দিন পিছনে হবে, তাই তো? হয় 2 তারিখ হবে, না হলে 5 তারিখ হবে। তো 5 তারিখ, 8 তারিখ পেরিয়ে গেল, 10 তারিখ পেরিয়ে গেছে, তখন ঘুম থেকে উঠেই হ্যাঁ তোমার কিছু সিমটম পেশেন্টটা অনুভব করবে। তার মধ্যে কি কি আছে? ভার্টাইগো, নসিয়া, ভমিটিং। ঘুম থেকে উঠেই তার মাথাটা ঘুরে যাবে, হ্যাঁ, তার সঙ্গে একটা বমি বমি ভাব থাকবে, আর বমি হবে। এই ঘটনাটা ঘুম থেকে উঠে সকালেই দেখা যায় বলে এর নাম দেওয়া হয়েছে মর্নিং। বুঝতে পেরেছো? তাহলে তার মধ্যে মর্নিং সিকনেস আমরা দেখতে পাবো। 3 নম্বর হচ্ছে প্রচন্ড দুর্বলতা, উইকনেস এন্ড ইজিলি ফ্যাটিগ। উইকনেস প্লাস EASILLY, ইজিলি, FATIGUE, ফ্যাটিগ। খুব দুর্বল মনে হবে, মনে হয় শুয়ে থাকি, লেথার্জি দেখা দেবে, কাজ করতে ইচ্ছা করবে না, আর একটুতেই হাঁপিয়ে যাবে। আগে সিঁড়িতে উঠে দোতলায় গিয়ে জামা কাপড় শুকো দিতে পারতো, এখন 1 তলা অব্দি উঠেছে, হাঁপিয়ে যাচ্ছে, একটুখানি কাজ করে হাঁপিয়ে যাচ্ছে। এইরকম ইজিলি ফ্যাটিগ, একটুতেই কাজ করে হাঁপিয়ে যাবে, এরকম একটা লক্ষণ তার মধ্যে আমরা দেখতে পাবো। 4 নম্বর, হেভিনেস এন্ড প্রিকিং সেন্সেশন ইন দা ব্রেস্ট। বুক দুটো একটু ভারী ভারী মনে হবে, আর মনে হচ্ছে যেন কেউ সূচ ফোটাচ্ছে, এইরকম ব্রেস্টের মধ্যে একটা সেন্সেশন সে অনুভব করবে। এটাও একটা আর্লি প্রেগন্যান্সির একটা সিম্পটম, যেটা এরকম আর্লি আমরা দেখতে পাই উইদিন 12 উইকস। আর একটা সিম্পটম দেখতে পাই ফ্রিকোয়েন্সি অফ মেচুরেশন, ঘন ঘন পেচ্ছাপ। এইরকম এক গুচ্ছ সিম্পটম নিয়ে আমাদের কাছে যখন মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, সেই অবস্থায় আসে। এই মোটামুটি সিম্পটম গুলো থাকবে, আরো কিছু কিছু থাকে, মানে মেন মুদ্রা যে জায়গাগুলো সেগুলো তোমরা বলবে, ঠিক আছে? এই 5টা বললেই যথেষ্ট। এরপরে কিছু সাইন আমরা দেখতে পাবো, সেই সাইন গুলো সম্বন্ধে এবার লিখতে হবে তোমাদের। ব্রেস্টের কিছু সাইন এবং পিগমেন্টেশনের কিছু সাইন
আমরা এই পুরো শরীরের মধ্যে অন এক্সামিনেশন যখন করব অন ওই তখন আমরা কিছু দেখতে পাবো। তার মধ্যে ব্রেস্টের মধ্যে কি কি দেখতে পাবো? অ্যারিওলা, ব্রেস্টের এই ধরো নিপিল, নিপিলের চারদিকে একটা ডার্ক জোন থাকে, কালো পিগমেন্টেড জোন থাকে, তাকে আমরা বলি অ্যারিওলা। এই কালো পিগমেন্ট জোনটা বেড়ে যায়, এক্সটেন্ড করে, অর্থাৎ অ্যারিওলা রিজিয়ন এক্সটেন্ড করবে। ঠিক আছে, অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে তখন কালো পিগমেন্টেশন আমরা দেখতে পাবো। আর কি না, এই অ্যারিওলার মধ্যে ছোট ছোট ঘামাচির মতো এক ধরনের উদ্ভিদ দেখতে পাবো চারদিকে, নিপিলকে কেন্দ্র করে চারদিকে। তাকে আমরা কি বলি? মন্টোগমেরিস টিউবারকেল, MONTGOMERIS, Montgomery's tubercle, TUBRCL। তার মানে ডার্ক পিগমেন্টেড এরিয়া অ্যারাউন্ড দ্য অ্যারিওলা, অ্যারিওলার সঙ্গে আমরা একটা ডার্ক পিগমেন্টেড জোন পাবো। তার সঙ্গে এই অ্যারিওলার মধ্যে ঘামাচির মতো কিছু উদ্ভিদ আমরা দেখতে পাই। এই উদ্ভিদটাকে কি বলি আমরা? মন্টোগমেরিস টিউবারকেল। ঠিক আছে, এটা ওরালে ধরতে পারে তোমাদের। তোমরা লিখবে ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি আমরা সাধারণত সাইন এবং সিম্পটম দেখে এবং কিছু ইনভেস্টিগেশনের সাহায্যে করি। ফার্স্ট কথা লিখে দিই। এবার তারপরে লিখবে সিম্পটম কি কি দেখতে পাওয়া যায় বলে এইরকম লিখবে। অ্যামনোরিয়া দেখতে পাই, মর্নিং সিকনেস দেখতে পাই, এভিডেন্স অফ দা ব্রেস্ট দেখতে পাই, প্রিকিং সেন্সেশন অফ দা ব্রেস্ট থাকে, ফ্রিকোয়েন্সি অফ ম্যাচুরেশন থাকে, এইসব যতগুলো মনে পড়বে। তারপরে বলে কিছু সাইন দেখতে পাই, সাইনের মধ্যে ব্রেস্টের মধ্যে কিছু সাইন দেখতে পাই। সেখানে দেখা যায় ব্রেস্টের যে নিপিলকে কেন্দ্র করে যে অ্যারিওলার রিজিয়নটা আছে সেটা এক্সটেন্ড করে, অনেকটা অঞ্চল জুড়ে মানে প্রসারিত হয়। আর ওই অ্যারিওলার মধ্যে নিপিলকে সারাউন্ডিং করে কিছু উদ্ভিদ আমরা দেখতে পাই ঘামাচির মতো, সেইগুলোকে বলি আমরা মন্টোগমেরিস টিউবারকেল। এগুলো প্রেগন্যান্সির সাইন। বুঝতে পেরেছো? এছাড়া আর কি সাইন তোমরা দেখতে পাবে? ব্রেস্ট সাইনের পরে কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ দেখতে পাবে। সেই সবগুলো আমরা যখন ডিউরিং ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন করব সেখানে আমরা দেখতে পাবো। এছাড়া আমাদের জেনিটাল যে চেঞ্জ ডিউরিং জেনিটাল অর্গান, চেঞ্জেস ইন জেনিটাল অর্গান, এবার জেনিটাল অর্গানের মধ্যে কিছু আমরা চেঞ্জ দেখতে পাবো। সেখানে জেনিটাল অর্গানের মধ্যে যেসব জিনিসগুলো পাবে তোমরা, একটা হচ্ছে ভ্যাজাইনা, ভালভা, সার্ভিক্স, এইসব কতগুলো অঙ্গ পাবে এবং সেখানে কিছু চেঞ্জ আমরা দেখতে পাবো যেগুলো অলরেডি তোমাদের নোটে দেওয়া আছে। ঠিক আছে, একটা নোট দাও দেখি। আর একটা ব্রেস্টের চেঞ্জ দেখতে পাবে যেটা হচ্ছে এনগর্জমেন্ট অফ দ্য ভেন। ব্রেস্টের মধ্যে যে সাবকিউটেনিয়াস ভেনগুলো আছে সেগুলো এনগর্জমেন্ট হয় এবং ফুলে যায় এবং প্রমিনেন্ট বোঝা যায় যে ভেনগুলো কালো কালো শিরাগুলো ব্রেস্টের উপর দিয়ে প্রসারিত হয়ে রয়েছে। ঠিক আছে, এইটা স্তনের পরিবর্তনে তোমাদের এখানে লেখাই আছে। সামান্য বেদনাযুক্ত ভার বোধ হয়, আমি ওখানে ইংরেজিতে বলেছি, তোমাদের বাংলায় সুন্দর করে বলে দিয়েছে। দেখো, গোটা মানে হচ্ছে নিপিল, নিপিলের চারপাশের অংশ কে বলছি আমরা কি? নিপিলের চারপাশের অংশকে আমরা বলছি অ্যারিওলা। অ্যারিওলার যে ডার্ক জোন, এই ডার্ক জোনটা এক্সটেন্ড করে এবং স্তনের শিরাগুলো মোটা হয়ে স্পষ্ট হয়ে যায়। আচ্ছা, মন্টোগমেরিস টিউবারকেল বলেনি? হ্যাঁ বলেছে। এই তো মন্টোগমেরিস টিউবারকেল হচ্ছে ঘামাচির মতো উদ্ভিদ। ঠিক আছে, এখানে ঠিক পরিষ্কার করে বলেনি, আমি বলে দিয়েছি, লিখে দেবে। নিপিলের চারদিকে গোল হয়ে ঘামাচির মতো ছোট ছোট উদ্ভিদ দেখতে পাই, তাদেরকে আমরা বলি মন্টোগমেরিস টিউবারকেল, যেটা প্রেগন্যান্সির আর্লি অবস্থায় এগুলো প্রকাশ পায়।
আর সিমটমের মধ্যে আমি একটা সিমটম বলে দিই, যেটা হচ্ছে কনস্টিপেশন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অফ মেনস্ট্রুয়েশন আর কনস্টিপেশনও দেখা দিতে পারে। এইবার সাইনের মধ্যে তোমরা তো পেলে ব্রেস্ট সাইন, স্তনের সাইন গুলো পেলে, স্তনটা ভারী হয়ে যাবে, এটা তো সিমটম। স্তনের চারপাশে যে অ্যারিওলা সেটা এক্সটেন্ড করবে, আর স্তনের নিপিলের চারদিকে অ্যারিওলার মধ্যে ঘামাচির মতো কিছু উদ্ভিদ দেখা দেবে, তাদেরকে বলবো আমরা কি? বলো। ভেরি গুড, মন্টোগোমেরিস টিউবারকুলাস। এবার বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার বলছে যে সূচ ফোটানোর মতো ব্যথা হবে, আমি আগে বলেছি ব্রিথিং সেন্সেশন ইন দা ব্রেস্ট। আচ্ছা, উদরের মধ্যে প্রথম দিকে তোমার উদরের কোনো পরিবর্তন হবে না, অ্যাবডোমেনের পরিবর্তন, কারণ মানে ফার্স্ট ট্রাইমেস্টারে তোমার ইউটেরাস স্টিল পেলভিক অর্গান, কখনো অ্যাবডোমেন অবধি এক্সটেন্ড করবে না। অতএব উইদিন 12 উইকস বললে পরে আমরা পেটের মধ্যে সেরকম ধরনের কিছু দেখতে পাবো না। তবে হ্যাঁ, কিছু সাইন, কিছু পিগমেন্টেশন আমরা লক্ষ্য করতে পারি পেটের মধ্যে। সেগুলো কি? লিনিয়া নাইগ্রা, স্টায়া গ্যাভিডা, এই সমস্ত কিছু পিগমেন্টেড মানে আর কি লাইন আমরা দেখতে পারি পেটের মধ্যে। ঠিক আছে, বলছি পরে বলে দিচ্ছি আমি। আর কি দিকেছে দেখি, উদরের মধ্যে কিছু দেখা যায় না বলে দিয়েছে, তাই তো? ভ্যাজাইনার মধ্যে দেখো ভেতরে কোনো তবে বাইরের দিকে নিচের দাগ, ও অ্যাকচুয়ালি কি ভ্যাজাইনার মধ্যে একবার পিগমেন্টেশন আর ব্লুইশ পিগমেন্টেশন ইন দা ভ্যাজাইনা with softening of the vagina and the secretion will be increase in vagina. ভ্যাজাইনার মধ্যে সিক্রেশনটা বেড়ে যায়। আর কি সার্ভিক্সও খুব নরম হয় এবং ব্লুইশ পিগমেন্টেশন ধারণ করে। আর অন্যান্য লক্ষণগুলির মধ্যে ঘুম ঘুম ভাব, অবসাদগ্রস্ত, তারপরে হচ্ছে টক জাতীয় বা আচার জাতীয় খাবার প্রবণতা, এগুলো সব জানে, এগুলো না বললেও চলে। কোমরের পিছন দিকে বেদনা, এই সমস্ত দেখা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর কি না জেনারেল এক্সামিনেশন বলতে মানে আমরা সাধারণত এই সময় প্রেগন্যান্সি টেস্টের দিকে যাই, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের দুটো টেস্ট মেনলি আমরা করতে পারি। একটা হচ্ছে তোমাদের গ্র্যাভিটিক টেস্ট বা প্রেগন্যান্সি টেস্ট বা পেগ কালার টেস্ট, আর একটা হচ্ছে ইউএসজি। বোঝা গেল? এই দুটোর মধ্যে ইউএসজি মোটামুটি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমার 5 উইকস এর মধ্যেই একটা জেস্টেশনাল রিং আমরা আইডেন্টিফাই করতে পারি। 5 সপ্তাহের ভেতরে ইউএসজি করে একটা জেস্টেশনাল রিং দেখতে পারি। এছাড়া আমরা 5-6 সপ্তাহের মধ্যে আমরা ইউরিন টেস্ট করতে পারি। সেক্ষেত্রে পেট কালার টেস্ট করে ইউরিনের মধ্যে তোমার অ্যাকচুয়ালি কি হয়, ইউরিনের মধ্যে আমাদের যখন ওখানে কোরিয়নিক এগুলো অর্থাৎ ইমপ্ল্যান্টেশন ঘটে, তখন কিছু কোরিয়নিক ভিলি তৈরি হয়। সেই কোরিয়নিক ভিলিগুলো থেকে তখন কি হয় না এইচসিজি, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রফিন হরমোন বলে একটা হরমোন সিক্রেট করে। সেই হরমোনটা ইউরিন দিয়ে এক্সক্রিয়েট করতে থাকে। প্রেগন্যান্সি ছাড়া অন্য কোনো সময় সেটা কিন্তু ঘটে না। তাই যখন প্রেগন্যান্সি টেস্টের জন্য আমরা ইউরিনকে বেছে নিই, সবচেয়ে সোজা পদ্ধতি। সেখানে আমরা মোটামুটি 40 দিন পর থেকে ওটা খুব প্রমিনেন্ট বেশি পরিমাণে বেরোতে থাকে। সেই জন্য 40 দিন 42 দিনের মাথায় বা 45 দিনের মধ্যে করলে প্রমিনেন্ট ভালো রেজাল্ট পেতে পারি। 35 দিনেই বলছি, অ্যাজ আর্লি অ্যাজ 35 দিন পর থেকেই সাধারণত পেয়ে যেতে পারি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি ইনসাফিসিয়েন্সি থাকে নাও পেতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা 40-42 দিনে আমরা প্রমিনেন্ট রেজাল্টটা পেতে পারি। সেই জন্য আমরা যেদিন মিস পিরিয়ড হলো, মিস পিরিয়ডে 10 দিন পরে আমরা ইউরিনটা পেগ কালার টেস্টের জন্য চয়েস করতে পারি। এবং সেক্ষেত্রে পেগ কালার টেস্ট করে যদি দেখা যায় যে এটা পজিটিভ, তখন আমরা ধরে নিই যে প্রেগনেন্সি এইভাবে আমরা প্রেগনেন্সি ডায়াগনোসিস করতে পারি। হয়ে গেল?
বলবে সাইন, সিম্পটম আর ইনভেস্টিগেশন। আর ইউএসজিও করা যায়, ইউএসজি অনেক খরচা সাপেক্ষ, কেন অত এ করতে যাবো, এছাড়া ক্ষতিও কিছুটা করে দেয়, সেই জন্য ইউএসজি আমরা অত ভাবে করি না। তবুও ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সিতে তোমরা লিখবে যে ইউএসজি সাহায্যে আমরা 5 উইকস মানে 5 সপ্তাহের মধ্যে, মানে মিস পিরিয়ড আর তার 1 সপ্তাহ, মিস পিরিয়ড গেল মানে 4 সপ্তাহ চলেই গেল, তাই তো? কারণ আমরা এলএমপি থেকে ধরি প্রেগন্যান্সি হিসাবটা, এলএমপি মানে লাস্ট প্রেগন্যান্সি পিরিয়ডের ফার্স্ট ডেটা ধরি, সেইখান থেকে মিস পিরিয়ড মানে তো 4 সপ্তাহ বেরিয়ে গেল, তাহলে 5 সপ্তাহ মানে মিস পিরিয়ডের 1 সপ্তাহ পরে, মিস পিরিয়ডের 1 সপ্তাহ পরে যদি আমরা ইউএসজি করি তবে ইউএসজি তে আমরা জেস্টেশনাল রিং পেতে পারি। এখানে ইমপ্ল্যান্টেশনটা হচ্ছে, সেখানে কোরিওনিক বিলিগুলো এন্ডোমেট্রিয়ামের মধ্যে গাঁথার জন্য একটা গোল্ড রিং পেতে পারি, যে এরকম চিহ্ন, কিছু অন্য কিছু দেখতে পাবো না, চিহ্ন, ওইটাকেই আমরা জেস্টেশনাল রিং বলি, ওইটার সাহায্যে আমরা ধরে নিই যে প্রেগন্যান্সি গেইন করছে। বুঝে গেল? এই ইমপ্রেশন আমরা ইউএসজি থেকে পেতে পারি। ঠিক আছে, তো আমরা ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি কিভাবে ঘটে, সে মানে কিভাবে আমরা করতে পারি সেটা আমরা বুঝে গেলাম। ইউরিন পরীক্ষা করতে পারি, ইউএসজি পরিমাণে ইনভেস্টিগেশনের মধ্যে দুটোই দেবে, এক্সামিনেশন অফ ইউরিন মেইনলি পেক কালার টেস্ট আর ইউএসজি। ঠিক আছে, আর ওদিকে সাইন সিম্পটম দিলে তারপর সাইন দিলে কতটুকু হলো ফ্যাটাফ্যাট লিখে দেবে। স্যার প্রেসক্রিপশনে লিখতে গেলে বা পেক কালার টেস্টটা কিভাবে লিখব? পেক কালার টেস্ট লিখে দেবে, ইউরিন ফর পেক কালার টেস্ট। তাহলে তো ইউরিন ফর প্রেগন্যান্সিটা যে কোনো টাইমে তো করা যায়, ইউরিনটা সকালবেলা খালি পেটে বলে, কে খালি পেটে সপ্তাহটা বলে সকালবেলা খালি পেটে ইউরিনটা দিতে হবে, খালি পেটে বলে না, আমরা যেটা বলি সেটা হচ্ছে ফার্স্ট ইউরিন, আমরা যেটা বলি ফার্স্ট ইউরিন বলি যে রাত্রিরে একটু জল কম খাবেন, প্র্যাকটিক্যাল ঘটনাটা বলে দিচ্ছি তোমাদের, যাতে মাঝ রাত্রিরে পেচ্ছাপ হতে না হয়, সেই জন্য বলি যে জলটা কম খাবেন। আর এই যে সকালে উঠেন সে আপনার 4টায় ঘুম ভাঙুন, 5টায় ঘুম ভাঙুন, 6টায় ঘুম ভাঙুন কি 7টায় ঘুম ভাঙুন, আপনার যখন ঘুম ভাঙছে এবার ইউরিনেশনে যাচ্ছেন, তার প্রথম ইউরিনটা একটুখানি নিয়ে নিন, একদম ফার্স্ট ইউরিনটা। বুঝে গেল? এইটা হচ্ছে আইডিয়াল কালেকশন অফ স্পেসিমেন, এইটা আমরা পেক কালার টেস্টের জন্য রেকমেন্ড করি, যে ফার্স্ট ইউরিনটা নেবেন, প্রথম ঘুম থেকে উঠে ফার্স্ট ইউরিনটা নেবেন, তবে 45-50 দিন পরে ফার্স্ট ইউরিন, সেকেন্ড ইউরিন, ও যে ইউরিন নিয়ে পজিটিভ, ওগুলো ফার্স্টে যে 35 দিনের পরে তখন তো সেন্সিটিভিটি ইউএসসির পরিমাণটা খুব কম থাকে, সেই জন্য ওই পরীক্ষার মাধ্যমে নিলে ইউএসসিটা পাওয়ার সম্ভাবনা, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিনের যে অস্তিত্ব ইউরিনের মধ্যে, সেইটা আমরা পাওয়ার জন্য ওটা। বুঝে গেল? আচ্ছা, তার মানে আমরা ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি যদি আসে লিখতে পারবো, মুখস্থ হয়ে গেল তো এখানে? মুখস্থ হয়নি? কি কি সিম্পটম দেখা যায়? ফার্স্ট হচ্ছে অ্যামনোরিয়া, তারপর মর্নিং সিকনেস, ফ্রিকুয়েন্সি অফ মেনস্ট্রুয়েশন, কনস্টিপেশন, হেভিনেস অফ দ্য ব্রেস্ট এন্ড পিকিং সেন্সেশন অফ দ্য ব্রেস্ট। সেটা হয়ে গেল পাঁচটা। এরকম টু দা পয়েন্টে তো লিখবে না, লিখবে কখন? অত লিখতে যাবে নাকি? ফ্যাট লিখে দিলে অ্যামনোরিয়া, মর্নিং সিকনেস, তোমাকে এ করতে হবে, 4টে সাবজেক্ট আছে, বুঝতে পেরেছো? তুমি তো শুধু অবস্ট্রাকটিভ নিয়ে পড়ে থাকতে হবে না, বা গাইনি নিয়ে পড়ে থাকতে হবে না, তোমাকে মোটামুটি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে যে কোনো একটা আইডিয়া, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে সাইন বলবে, সাইনের মধ্যে ব্রেস্টের চেঞ্জ, ভ্যাজাইনার চেঞ্জ, অ্যাবডোমেনের তো কোনো চেঞ্জ হয় না 12 উইকস এর মধ্যে, তখন অ্যাবডোমেনের কিছু আসে না। আর কিছু পিগমেন্টেড হয়, আমরা বলবো কি এটা, এর সঙ্গে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে চেঞ্জেস ডিউরিং প্রেগন্যান্সি। চেঞ্জেস ডিউরিং প্রেগন্যান্সি বলে আরেকটা কোশ্চেন আছে, আমরা এর সঙ্গে যদি চেঞ্জেস ডিউরিং প্রেগন্যান্সিটা পড়ে দিতে পারি তবে আরো তাড়াতাড়ি আমরা বুঝে উঠতে পারবো। ঠিক আছে, তার 2 নম্বর কোশ্চেন দেখো, মেনসেস দ্য চেঞ্জ অকারিং ডিউরিং প্রেগন্যান্সি। হ্যাঁ, এখানে অফ সেকেন্ড ট্রাইমেস্টার দিয়েছে, কিন্তু আমরা তো শুধু একটা ট্রাইমেস্টারের মধ্যে থাকবো না, আমরা চেঞ্জেস ডিউরিং প্রেগন্যান্সি সব ট্রাইমেস্টারই করবো। টোটাল প্রেগন্যান্সি পিরিয়ডটাকে আমি আগের দিন বলে দিয়েছিলাম, তোমরা কারা অ্যাকচুয়ালি কি জানি না, টোটাল প্রেগন্যান্সি পিরিয়ডটাকে আমরা 3টে সেগমেন্টে ভাগ করে নিই, 3 মাস 3 মাস 3 মাস। প্রথম 3 মাসকে বলি ফার্স্ট ট্রাইমেস্টার,
দ্বিতীয় 3 মাসকে বলি আমরা সেকেন্ড ট্রাইমেস্টার, আর তারপরে বলি ফোর্থ ট্রাইমেস্টার। আর ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগন্যান্সি, অর্থাৎ একটা প্রেগন্যান্সি যে এই যে 280 দিনে যে একটা পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে একটা মহিলার শরীরের মধ্যে কি কি পরিবর্তন হয়, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ দ্য প্রেগন্যান্সি। এই ক্ষেত্রে আমরা অনেক কিছু ফার্স্ট ট্রাইমেস্টারে অনেক কিছু বলেই দিলাম, এগুলো তো চেঞ্জেস, আগে তো ছিল না। এই যে ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি যা পড়ালাম, এগুলো কিন্তু চেঞ্জেস এর মধ্যে পড়ে গেল। অর্থাৎ তার এই যে সাইন সিম্পটম গুলো, অ্যামনোরিয়া আগে ছিল না, অ্যামনোরিয়া তো হয়েছে, তারপরে এই যে মর্নিং সিকনেস তো ছিল না, এগুলো তো একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ, বুঝতে পেরেছো? এর সঙ্গে যে ব্লুইশ ডিসকালারেশন গুলো আসছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এরকম ভাবে এগোতে হবে চেঞ্জ গুলোকে, এইগুলো তো দিতেই হবে। এর সঙ্গে এইবার তোমার কিউটেনিয়াস চেঞ্জ, মানে স্কিনের কি কি পরিবর্তন আমরা দেখতে পাই, অ্যাবডোমেনের চেঞ্জ, অ্যাবডোমেনের মধ্যে কি কি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ইউট্রাসের মধ্যে কি পরিবর্তন দেখতে পাচ্ছি, বডি ওয়েটের কি পরিবর্তন দেখতে পাচ্ছি, হ্যাঁ, প্রেশারের কি পরিবর্তন দেখতে পাচ্ছি, রেডিও মানে হিমাটোলজিক্যাল কি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। হিমাটোলজিক্যাল মানে ব্লাডের মধ্যে আমরা শরীরের ইন্টারনালি কি কি চেঞ্জ হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি। এইগুলো সব নিয়েই হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগন্যান্সি, বুঝতে পেরেছো? এবার এইগুলো তোমরা পড়বে, তখনই দেখতে পাবে সব লেখা আছে। এক্ষেত্রে আমি কিছু কিছু জিনিস বুঝিয়ে দেবো তোমাদের। জেনিটাল অর্গান গুলো কি কি আছে সেগুলো যদি আমি জানি, জেনিটাল অর্গান রিলেটেড কি কি আছে, এগুলো পয়েন্টগুলো মনে রাখার জন্য, বুঝতে পেরেছো? পয়েন্টগুলো মনে রাখার জন্য জেনিটাল অর্গানের চেঞ্জ কি আসবে, ভালভা, ভ্যাজাইনা, ইউটেরাস আসবে, ভালভা, ভ্যাজাইনা, ইউটেরাস আর হচ্ছে ব্রেস্ট। ভালভা প্রেগন্যান্সির সময় সাইজে একটু বড় হয় এবং এডিমেটাস হয়, ঠিক আছে, আর হালকা ব্লুইশ ডিসকালারেশন দেখতে পাওয়া যায়। ভ্যাজাইনার হয়, ভ্যাজাইনার মধ্যে মিউকোসাল সিক্রেশন বেড়ে যায়, মিউকোসাল গ্ল্যান্ড এবং অন্যান্য ব্লাড যে ভেসেলস আছে তাদের মধ্যে রক্ত চলাচল বৃদ্ধি পায়, তার জন্য তার কালার ব্লুইশ ডিসকালারেশন আমরা একটা দেখতে পাই, এবং এডিমেটাস হয়, এবং তার সঙ্গে মিউকাস সিক্রেশন বেড়ে যাওয়ার জন্য সিক্ত এবং পিচ্ছিল হয়। ইউটেরাস, ইউটেরাস একটা অর্গান, মেন অর্গান, যার মধ্যে বাচ্চাটা বেড়ে উঠবে, সেই জন্য ইউটেরাস তো সাইজে বাড়ছে, তাই তো? তো ইউটেরাস, ইউটেরাস আমরা যেটা বললাম একটা ভ্যাজাইনা, আর ভালো হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গান। তো এখানে চেঞ্জ এসে গেল। এবার ইউটেরাসের মধ্যে সার্ভিক্স, যেটা এই অংশটাকে বলছি সার্ভিক্স, এই সার্ভিক্সের মধ্যে মিউকোসাল সিক্রেশন বেড়ে যাবে, তার জন্য সার্ভিক্স দুটো খুব নরম নরম হবে, এবং এখানে ব্লাডেরও আধিক্য বেড়ে যাবে, সেই জন্য এখানে ব্লুইশ ডিসকালারেশন দেখতে পাওয়া যাবে সার্ভাইকাল সার্ভিক্সের মধ্যে। ইউটেরাস সাধারণত তোমার 50 থেকে 80 গ্রাম ওজন জেনারেল অবস্থায়, নন প্রেগনেন্ট অবস্থায়, ঠিক আছে। এইটা আস্তে আস্তে আয়তনে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে একদম টিল টার্ন প্রায় 900 থেকে 1 কেজি ওজনে পরিণত হবে, এতটাই পড়ে, বুঝতে পেরেছো? অর্থাৎ প্রথম 3 মাস ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবডোমেনের মধ্যে আসে না, তারপরে ট্রাইমেস্টার যে 12 উইকসে জাস্ট সিম্পাইসিস পিউবিস থেকে তোমার টাচ করে, সিম্পাইসিস পিউবিস এর যে ফান্ডাসটা সিম্পাইসিস পিউবিসে টাচ করে। যদি আমি একটা অ্যাবডোমেন আঁকি, এটা হচ্ছে আম্বিলিকাস,
সিম্পাইসিস পিউবিস আম্বিলিকাস এটা হচ্ছে জিফয়েড প্রসেস, এখানটা হচ্ছে জিফয়েড প্রসেস, জিফিস্টার্নাম, আম্বিলিকাস, এখানটা হচ্ছে সিম্পাইসিস পিউবিস। এই জাস্ট 12 উইকস যখন হয় এই সিম্পাইসিস পিউবিস টাচ করে পেটের মধ্যে, আমরা জাস্ট সুপ্রাপিউবিক একটা বালজিং দেখতে পাই। 16 সপ্তাহে সেটা বেড়ে চলে আসে তোমার বিটুইন আম্বিলিকাস আর সিম্পাইসিস পিউবিস তার মিড পয়েন্টে। আম্বিলিকাস আর সিম্পাইসিস পিউবিস এই দুটোর মিড পয়েন্টে তোমার 16 সপ্তাহে চলে আসে। 24 সপ্তাহে একটা লেভেল অফ আম্বিলিকাস ইউটেরাসটা বেড়ে এটা এরকম ভাবে বেড়ে বালজিং হয়ে এইখানে আসে। 24 সপ্তাহে বালজিং হয়ে মানে ইউটেরাসটা বেড়ে এই হাইটে যাবে। তার মানে 24 সপ্তাহে এই আম্বিলিকাসের লেভেলে চলে এলো 24 সপ্তাহে, ঠিক আছে। এইবার এই যে জিফয়েড প্রসেস আর আম্বিলিকাস এটাকে আমরা যদি তিনটে ভাগে ভাগ করি, একটা দুটো তিনটে খণ্ডে ভাগ করি, এটা হচ্ছে কি লোয়ার ওয়ান থার্ড আর আপার টু থার্ডের জাংশন, এইটা হচ্ছে লোয়ার টু থার্ড আর আপার ওয়ান থার্ডের জাংশন, আর এটা হচ্ছে একটা লেভেল অফ জিফয়েড প্রসেস, ঠিক আছে। তো এইটা 28 সপ্তাহে লোয়ার ওয়ান থার্ড আর আপার টু থার্ডের জাংশনে এসে পৌঁছায় বিটুইন আম্বিলিকাস এন্ড জিফয়েড প্রসেস। Between umbilicus and xiphoid process, line joining between umbilicus and xiphoid process, lower one third and upper two third, at the junction of lower two third and upper lower one third and upper two third, ঠিক আছে। এটা যাচ্ছে 28 সপ্তাহ। 32 সপ্তাহে মানে 28 সপ্তাহে তার মানে একটা হাইট বেড়ে গিয়ে এরা হলো। এইবার 32 সপ্তাহে কি হচ্ছে লোয়ার ওয়ান টু থার্ড আর আপার ওয়ান থার্ডের জাংশন অবধি তোমার 32 সপ্তাহে পারলো। জিফয়েড প্রসেসে গিয়ে পৌঁছালো 36 সপ্তাহে। এই অবধি 36 সপ্তাহ মানে 9 মাস। তারপরে আরো রস সঞ্চয় করার জন্য আর উপরে না উঠে সাইডে বাল্জিং হয়ে হাইটটা একটু নিচে নেমে আসে একটা 9 মাসে এই অবধি গেল। ডেলিভারির আগে হাইটটা জাস্ট একটু সাইডে বাল্জিং হয়ে যায়, তার ফলে ফান্ডাসটা একটু ঝুলে পড়ে, ঝুলে এই 32 সপ্তাহ 36 সপ্তাহের মাঝামাঝি জায়গায় এসে রেস্ট করে। এইটাই হোল প্রেগন্যান্সি পিরিয়ড জুড়ে ইউটেরাসে মানে অ্যাবডোমেনের ইউটেরাসের সাইজের পরিবর্তন হওয়ার জন্য এই ধরনের পরিবর্তনগুলো দেখতে পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে ফান্ডাল হাইট অফ দ্য ইউটেরাস ডিউরিং হোল টাইম অফ প্রেগন্যান্সি। পুরো প্রেগন্যান্সির টাইমে বলেছি প্রথম 3 মাসে প্রেগন্যান্সির কিছু দেখতে পাবে না, শুধু সুপ্রাবাল্জিং পিউবিক সুপ্রাপিউবিক বাল্জিং দেখতে পাওয়া যায়। তারপর থেকে আস্তে আস্তে ইউটেরাসটা বাড়তে থাকে এবং ফান্ডাল হাইট গুলো আমরা বাইরে থেকে ফিলিং করতে পারি এগুলো। এবং প্রতিটা ওই সিটিং 1 মাস অন্তর অন্তর যখন চেক আপে যায় ডাক্তারবাবুরা ওই ফান্ডাল হাইটটা দেখেন যে ঠিকই বাড়ছে কিনা। এগুলো তো একটা প্রেগন্যান্সি প্রোগ্রেসিং এর একটা ইন্ডিকেশন যে হ্যাঁ ঠিক ঠিক এগোচ্ছে, মানে ঠিক আছে, অসুবিধার কিছু নেই, ঠিক আছে। এটা গেল তোমার ইউটেরাসের পরিবর্তন, ঠিক আছে। ব্রেস্টের পরিবর্তন হয় বলেছি, ব্রেস্টের ভেনাস এনভার্টমেন্টটা বলেছি, অ্যারিওলা বৃদ্ধি পায় বলেছি, নিপিলের চারদিকে ছোট ছোট উদ্বেগ বেরোয় মন্টগোমেরি টিউবারকল সেটা বলা হয়েছে।
ব্রেস্ট আকৃতিতে বৃদ্ধি পায়, ব্রেস্টের মধ্যে একটা হেভিনেস সেন্সেশন করে, প্রথম দিকে ব্রিথিং সেন্সেশন থাকে, এইসব ব্যাপারগুলো ব্রেস্টের মধ্যে বলা থাকে। আর হচ্ছে স্ট্রায়া গ্র্যাভিডা, অর্থাৎ ব্রেস্টের স্কিন অনেক সময় রস ফাটা বলি, ফেটে ফেটে যাওয়া, এটাও একটা প্রেগন্যান্সির সাইন, বুঝতে পেরেছো? অর্থাৎ ব্রেস্টের স্কিনের মধ্যে তোমার স্ট্রায়া গ্র্যাভিডা দেখা যেতে পারে। হ্যাঁ, STRIA, স্ট্রায়া গ্র্যাভিডা। কোথায় কোথায় দেখতে পাই স্ট্রায়া গ্র্যাভিডা? ডিউরিং প্রেগন্যান্সি স্ট্রায়া গ্র্যাভিডা আমরা দেখতে পাই অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে, লোয়ার অ্যাবডোমিনাল ওয়াল, এই জায়গাগুলো ফেটে যায়, তাকে বলছি আমরা স্ট্রায়া। ইনার সাথে সাথে থাইও অনেকে ফেটে যেতে পারে। আর ব্রেস্টের চামড়ার মধ্যেও কিছু ওই রকম ফাটা চিহ্ন আর পিগমেন্টের জোন দেখতে পাই, তাদেরকে আমরা বলি স্ট্রায়া গ্র্যাভিডা। বোঝা গেল? হ্যাঁ, আর একটা জিনিস দেখতে পাই যাকে লিনিয়া নাইগ্রা, স্কিনের চেঞ্জ। লিনিয়া নাইগ্রা কি? এই সিম্পাথিস পিউবিস থেকে একটা ডার্ক জোন সোজা হয়ে উপর দিকে উঠতে থাকে। যত প্রেগন্যান্সি প্রোগ্রেস হয় এরকম একটা পিগমেন্টেড লাইন একদম জিপি স্টার্নাম অবধি এরকম জিপি স্টার্নামের দিকে উঠতে থাকে, তাকে বলি আমরা লিনিয়া নাইগ্রা। ঠিক আছে? তো তোমাদের দেখে এগুলো নোটের মধ্যে নিশ্চয়ই দেয়া আছে, আর না দেওয়া থাকলেও আমি একটু বলে নিলাম। LINEA, লিনিয়া নাইগ্রা, NIGR, একটা পিগমেন্টেড লাইন, ডার্ক পিগমেন্টেড লাইন সিম্পাথিস পিউবিস থেকে উপর দিকে সোজা মিড লাইন বরাবর উপর দিকে উঠতে থাকে একদম জিপি স্টার্নাম অবধি। এই পিগমেন্টেড লাইনটাকে বলি আমরা লিনিয়া নাইগ্রা। মাথায় ঢোকাবে, ওরালের সময় ধরতে পারে হোয়াট ইজ লিনিয়া নাইগ্রা। আর স্ট্রায়া গ্র্যাভিডা হচ্ছে ফাটা এলাকা, ফাটা লাইন, এরকম পেটের নিচের দিকে, ইনার অ্যাসপেক্ট অফ দ্য অ্যাবডোমেন, ইনার অ্যাসপেক্ট অফ দ্য থাই আর ব্রেস্ট, এই তিনটে জায়গায় এরকম ফাটা আমরা লাইন দেখতে পাই, সেটাকে বলছি আমরা STRIA, স্ট্রায়া গ্র্যাভিডা, GRAVIDA, স্ট্রায়া গ্র্যাভিডা। ঠিক আছে? বডি ওয়েট। আচ্ছা, বডি ওয়েটের আগে আরেকটা কথা, পিগমেন্টের সঙ্গে আরেকটা কথা আমার বলা হয়নি, সেটা হচ্ছে ক্লোয়েসমা। ঠিক আছে? ক্লোয়েসমা ডার্ক পিগমেন্টেড জোন। ডিউরিং প্রেগন্যান্সি ডার্ক পিগমেন্টেশন হয়, গালে দেখবে কালো ছোপ পড়ে, কপালে কালো ছোপ পড়ে। প্রেগনেন্ট মায়ের গালে এবং কপালে, ফেসের মধ্যে কিছু ব্ল্যাকিশ পিগমেন্টেশন আমরা দেখতে পাই, তাকে বলি আমরা ক্লোয়েসমা। ঠিক আছে? এইবার যদি তোমাদের বলে, আচ্ছা বাবু বলো প্রেগন্যান্সির সময় কিউটেনিয়াস কি চেঞ্জ আমরা দেখতে পাই? স্কিন কিউটেনিয়াস চেঞ্জ মানে স্কিনের মধ্যে, আমি তো টোটাল এবার বলে ফেললাম। এইবার এক কথা একটা কোশ্চেন আসছে যে ডিউরিং প্রেগন্যান্সি কি কিউটেনিয়াস চেঞ্জ আমরা দেখতে পাই? টোটাল প্রেগন্যান্সি জুড়ে কি পেলাম সেগুলোর নাম বলুন। অ্যারিওলা, ফার্স্ট ব্রেস্টের মধ্যে অ্যারিওলা, যে ডার্ক পিগমেন্ট অ্যারাউন্ড দ্য নিপল যে ডার্ক পিগমেন্ট থাকে তাকে অ্যারিওলা বলে। অ্যারিওলা প্রসারিত হবে, তার মানে অ্যারিওলার মধ্যে পিগমেন্টেশন হবে, তাই তো? আর গালে এবং মুখে, কপালে কালো পিগমেন্টেশন দেখতে পাই, তাদেরকে আমরা বলি ক্লোয়েসমা। আর কি? পেটের মধ্যে একটা সোজা পিগমেন্টেড লাইন দেখতে পাই, তাকে বলি আমরা লিনিয়া নাইগ্রা। আর কিছু পিগমেন্টেড ফাটা লাইন দেখতে পাই, যেটা ব্রেস্টের মধ্যে থাকতে পারে, লোয়ার অ্যাবডোমেন এবং ইনার অ্যাসপেক্ট অফ দ্য থাই, তাদেরকে বলছি আমরা স্ট্রায়া গ্র্যাভিডা। এই কিউটেনিয়াস চেঞ্জগুলো আমরা দেখি। এবার যদি বলে বাবু বলো যে প্রেগন্যান্সির সময় টোটাল বডির ওয়েটের কি পরিবর্তন? প্রথম ট্রাইমেস্টারে বডির ওয়েটের তেমন কোনো ভ্যারিয়েশন আমরা দেখতে পাই না,
টোটাল 3 মাস জুড়ে মাত্র 1 কিলো বৃদ্ধি হতে পারে। বোঝা গেল? বৃদ্ধিটা শুরু হয় সেকেন্ড ট্রাইমেস্টার থেকে, চচ্চর করে বাড়ে। অর্থাৎ তারপরের 3 মাসে 5 কিলো বৃদ্ধি পাবে, তারপরের 3 মাসে আরো 5 কিলো বৃদ্ধি পাবে। টোটাল প্রেগন্যান্সি পিরিয়ডে একটা মহিলা 11 কেজি, মানে অ্যাভারেজ আর কি 11 কেজি আমাদের এরকম ওয়েট বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে? অর্থাৎ 1 পাউন্ড পার উইক আফটার ফার্স্ট ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারের পরে মোটামুটি 1 পাউন্ড, সপ্তাহে 1 পাউন্ড করে বৃদ্ধি হয়। 1 পাউন্ড পার আওয়ার। বিপিটা কেমন পরিবর্তন হবে? কিসের? বিপিটা? হ্যাঁ, বিপি জেনারেল পরিবর্তন হয় না জেনারেলি, সামান্য হালকা বৃদ্ধি পেতে পারে। তবে হাইপারটেনসিভ ডিসঅর্ডার ডিউরিং প্রেগন্যান্সি বলে একটা চ্যাপ্টার তোমার প্রেগন্যান্সির সময়, হ্যাঁ প্রেগন্যান্সির সময় ব্লাড প্রেসারের পরিবর্তন তেমন কিছু হবে না, যেমন যার ব্লাড প্রেসার তেমনই থাকবে, হওয়া উচিত নয়। ঠিক আছে? কিন্তু কোন কোন ক্ষেত্রে প্রেসার বেড়ে যেতে পারে। কালকে আমি 7 মাস প্রেগন্যান্সি আছে, প্রেসার মাপলাম 95 বা 65। হ্যাঁ, কি পজিশন আছে? তো ওই রকমই ছিল, তার ওরকমই আছে। প্রেগন্যান্সিতে উচ্চ থাকলে নরমাল তো হচ্ছে না। কেন নরমাল হচ্ছে না? প্রিন্সে কত বলা আছে? নরমালটাই তো স্যার আসতো না। 95 ওর ওই রকমই তো প্রেসার। নন প্রেগনেন্ট অবস্থায় মেপেছিলে তুমি ওকে? না, একটা তবে নরমাল তো আছে স্যার। হ্যাঁ, নরমাল ওর মাপও দেখো 90/60 প্রেসার হবে। তো হাঁটছে চলছে, কথা বলছে। আমাদের ইন্ডিয়ান লেডিতে আমি যখন হেলথ ওয়ার্কারে পড়াতাম, 11-12 এর মেয়েগুলো প্রেসার মাপতাম, কারোরই 100 উপরে যেত। আমি অবাক হয়ে গেলাম, এত কম কম প্রেসার। দিয়ে ওনাকে 4 বার মাপতে গেলে আমি এটা না একদম পরিবর্তন নেই। 4 দিন পর পর মানে একদিন সাথে আগে মেপে আসছি। তাতে কি হয়েছে? প্রেসার কম তো কি, ওর স্বাভাবিক কোনো সিমটমগত বা শারীরগত ভাবে কোনো অসুবিধা ফিল করেছে সে? ঠিক আছে স্যার, আমি সঙ্গে যে এত প্রেসার মানে কমটা আছে সেই তো মাপতে বলেছি। ওটাই ওর স্বাভাবিক প্রেসার। বুঝতে পেরেছো? প্রেসার বৃদ্ধি হলে ঝামেলা। প্রেসার যদি বেড়ে যায় তাদেরকে আমরা বলি হাইপারটেনসিভ ডিসঅর্ডার। সেখানে দুটো কন্ডিশন অ্যারাইজ করে, একটা হচ্ছে প্রিএক্লেমসিয়া, একটা হচ্ছে এক্লেমসিয়া, এবং এই দুটো রোগই মারাত্মক। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি প্রেসারটা নর্মাল রাখার। আর যাদের প্রেসার বেড়ে যাচ্ছে তাদেরকে স্পেশাল ভাবে ইন্ডিকেট করে দেওয়া হয়, রিস্ক পেশেন্ট বলে, তাদেরকে স্পেশাল কেয়ার নেওয়া হয় তার জন্য। বুঝতে পেরেছো? আর লো প্রেসারের জন্য তো আমরা তো কেয়ার নিচ্ছি, তাকে আয়রনের ট্যাবলেট নিয়মিত খাওয়াচ্ছি, তাকে এক্সট্রা তার প্রেগনেন্সির জন্য এক্সট্রা ফুডের অ্যাডভাইস দিচ্ছি। সে খাচ্ছে না সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অ্যাডভাইস দিচ্ছি যে আপনার এখন দুজনের খাবার লাগবে, আপনার তো নিজের খাবার প্লাস যে একজন অতিথি এসছে তার খাবার, দুজনের খাবার লাগবে। সেই অনুযায়ী আপনাকে একটু বেশি বেশি খেতে হবে, এবং প্রকৃতিগতভাবে সেই সময় তার খিদেও বেড়ে যায়, অলরেডি বেড়ে যায়। বুঝতে পারছো? এগুলো প্রকৃতিরই খেলা। যখনই তোমার ডিমান্ড বাড়বে, বডির ডিমান্ড বাড়বে, তখন তোমার রিফ্লেক্স গুলো, সেন্সেশন গুলোরও পরিবর্তন আসবে ফিজিওলজিক্যালি, সব ফিজিওলজিক্যালি ঘটবে। তখন তার ক্রেভিং এসে যাবে, তখন তার খাবার ইচ্ছেও এসে যাবে, এবং সে বেশি বেশি খেতেও চাইবে। বুঝতে পেরেছো? আর প্রেশার জেনারেলি আমরা নন প্রেগনেন্ট অবস্থায় তাকে দেখতে হতো যার প্রেশার কত। অ্যাকচুয়ালি বলছে প্রেশার এমন একটা জিনিস প্রচন্ড ভ্যারিয়েবল, এবং কোনটা অ্যাকচুয়ালি নর্মাল কোনটা অ্যাবনর্মাল বলা মুশকিল। তবে অ্যাভারেজ আমরা প্রেশার করেছি যে 120 সিস্টোলিক প্রেশার আর 70 থেকে 80-র মধ্যে ডায়াস্টোলিক প্রেশার থাকবে, এরকম অ্যাভারেজ। কিন্তু আমাদের ইন্ডিয়ান অধিকাংশ মেয়েদেরই প্রেশার প্রায় 100/60, 98/60। বুঝতে পেরেছো? দেখো এখানে যদি মাপো না, দেখবে প্রেশার এরকম 110-এর বেশি পাওয়া খুবই মুশকিল। কেন না? ইনসাফিসিয়েন্সি একটা কারণ, তারপরে ঠিক মতো মানে খাওয়া দাওয়া করে না, ফাস্ট ফুডের দিকে টেন্ডেন্সি বেশি থাকে তাদের, চটকদার খাবারগুলো বেশি খেতে ভর্তি করে ফেলে, মেন ফুডগুলো তারা কম খায়, তার জন্য প্রেশারের ভ্যারিয়েশনগুলো চলে আসে। বুঝতে পেরেছো? তো
এবং অধিকাংশ মেয়েই হচ্ছে অ্যানিমিক। প্রপার পরিমাণে যে ভলিউম থাকা উচিত, ব্লাড ভলিউম যত থাকা উচিত ততটা নেই, কম আছে, সব অ্যানিমিক। এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান হেলথ প্রবলেম, বুঝতে পেরেছো? এটা বলতে পারো ডিউ টু ল্যাক অফ অ্যাওয়ারনেস, ডিউ টু মানে কি বলবো নেগলিজেন্সি, আবার ডিউ টু পভার্টি। সবসময় যে পভার্টি কারণ হতে পারে তা নয়, নেগলিজেন্সিও একটা কারণ। পভার্টি তো মেন কারণ, আমাদের ম্যালনিউট্রিশনে আমাদের দেশ ভুগছে কেন? তার মেন কারণ হচ্ছে আমাদের হাতে সাফিসিয়েন্ট অর্থ নেই, যে অর্থের সাহায্যে আমরা হেলথকে মেনটেন করতে পারি, বুঝতে পেরেছো? তো ওই প্রেশার নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। আগে মেন জিনিসগুলো পড়া আমাদের পুরো ডিস্ট্রয় করে দিলাম, আমি যে পড়াচ্ছিলাম পুরো নষ্ট হয়ে গেল একটা প্রেশার নিয়ে, বুঝতে পেরেছো? কি বলছিলাম? বডি ওয়েট। বডি ওয়েটের এই পরিবর্তন আমরা 9 মাস মানে 7 দিন মানে 280 দিনের পিরিয়ডে আমরা বডি ওয়েটের পরিবর্তন এই দেখতে পাবো। প্রথম ট্রাইমেস্টারে সেইভাবে পরিবর্তন হয় না, মাত্র 1 কিলো বৃদ্ধি পায়। তারপর থেকে 5 কিলো সেকেন্ড ট্রাইমেস্টারে আর 5 কিলো থার্ড ট্রাইমেস্টারে বৃদ্ধি পায়। এগুলো তো অ্যাভারেজ বলছি, এটাই যে হবে তার কোনো মানে যে কম হতে পারে বেশি হতে পারে, ঠিক আছে? তবে মোটামুটি জেনারেলি 1 পাউন্ড পার উইক, 1 পাউন্ড মানে মোটামুটি 400 সামথিং, 425-30 গ্রাম, 1 পাউন্ড পার উইক তোমার আফটার দ্য ফার্স্ট ট্রাইমেস্টার একটা প্রেগনেন্ট লেডির ওয়েট বৃদ্ধি পায় এইভাবে। এবং এই ওয়েটটা কেন গুরুত্বপূর্ণ? এই ওয়েটের মাধ্যমে আমরা জানতে পারি মা এবং তার মানে গ্রোয়িং যে বেবি তার বেটারনেস বা ওয়েলনেস। ঠিক মতো যদি ওয়েট গেইন হয় তবে জানবো হ্যাঁ প্রেগনেন্সি ঠিক মতো ফিজিওলজিক্যালি প্রোগ্রেস করছে। এবার যদি সামনের মাসে মাপলাম মানে 4-5 মাসের মাথায় মাপলাম, দেখলাম 52 কিলো, তারপরে 6 মাসের মাথায় মাপতে এলো দেখলাম 52 কিলো, 7 মাসের মাথায় না দেখলাম 52 কিলো, তো তখন তার মানে গ্রোথ রিট্যাক্ট করেছে, অর্থাৎ হয় প্রেগনেন্সি ঠিক মতো এগোচ্ছে না, ভেতরে ভেতরে ইন্টারইউটেরাইন ফিটাল ডেথই হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের সেইভাবে প্রিকশন গুলো নিতে হয়। সেই জন্য এই ওয়েট গেইনটাও একটা ফ্যাক্টর, ফান্ডাস অফ দা হাইট যেটা দেখা যাবে, এটাও একটা ফ্যাক্টর। এর মাধ্যমে আমরা দেখে বুঝতে পারবো যে প্রেগনেন্সি নরমালি ঠিক এগোচ্ছে। ব্লাড প্রেশার সেটাও একটা ফ্যাক্টর, ব্লাড প্রেশার যদি নরমাল থাকে তাহলে সব ঠিক এগোচ্ছে। ব্লাড প্রেশার যদি এই মাসে মাপলাম যা, তারপরের মাসে দেখলাম বেড়ে গেছে, তারপরের মাসে বেড়ে গেছে, তখন আমাদের সাবধান হয়ে যেতে হবে। এবং ওটাকে আমরা যে রোগটার কথা বলি ওটাকে বলি হাইপারটেনসিভ ডিসঅর্ডার ডিউরিং প্রেগনেন্সি। ওই কেসে ঢুকে দিতে হবে স্পেশাল তার ইংলিশ থেকে কেয়ারনেস গুলো, তার খাওয়া দাওয়া, তার তথ্য, হ্যাঁ এগুলো সব চেঞ্জ করে দেওয়া হবে, বুঝতে পেরেছো? আর কি চেঞ্জ হয়? রিমাটোলজিক্যাল কিছু চেঞ্জ আসতে পারে, সেক্ষেত্রে টোটাল ব্লাড ভলিউম বেড়ে যাবে। আর সমস্ত ধরনের মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজম, ফ্যাটের মেটাবলিজম সব বেড়ে যাবে। কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। পালস রেট সাধারণত খুব একটা ডিফার করে না, হ্যাঁ তবুও মোটামুটি 70 থেকে 80। ব্লাড প্রেশারও সাধারণত খুব একটা ম্যাটার করে না, একই থাকে, চেঞ্জ হয় না, কোনো যদি প্যাথোলজি না থাকে তবে। তো এইরকম কিছু তোমার হিমাটোলজিক্যাল চেঞ্জ শরীরের মধ্যে ঘটে। তো ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি যদি দেয় তোমাদের খুব শর্টের উপরে এইভাবে লিখতে হবে। তার মানে আমরা ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি, তারপরে হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি, তাই তো এইগুলো আমরা পড়ে নিলাম। এইবার যখন তোমার গ্রো হচ্ছে মানে বেবি যখন গ্রো হচ্ছে তখন এমনি এমনি তো আমরা ছেড়ে দেবো না,
তার জন্য তার পরবর্তীকালে কি করতে হবে এবার ANTE অ্যান্টি NATAL CARE কেয়ার এই কথাটার নাম শুনেছো? হ্যাঁ, অ্যান্টিনেটাল কেয়ার মানে হচ্ছে আফটার প্রেগন্যান্সির হোল টাইম জুড়ে একটা মাদারকে আমরা যে কেয়ার নিই তাকেই বলছি আমরা অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টি মানে আগে, ANTE বলেছি, ANTI মানে বিরোধী, ঠিক আছে, বিপরীত। তো আমাদের হচ্ছে এই যে পিরিয়ডটা কতগুলো টার্ম আছে, অ্যান্টিনেটাল, নেটাল আর হচ্ছে পোস্ট নেটাল। এগুলো শুধু মেইনলি প্রেগন্যান্সি টার্মিনেশনের সঙ্গে রিলেটেড, অর্থাৎ ডেলিভারি। প্রেগন্যান্সি টার্মিনেশন থেকে বড় কথা বলবো ডেলিভারি। ডেলিভারি মানে যেখান থেকে কনসিভ করলো, ডায়াগনোসিস হলো প্রেগনেন্ট, সেখান থেকে ডেলিভারি অবধি মানে লেবারটা বলা আর ভাব, লেবার অবধি, লেবারের আগে অবধি, দ্যাট ইজ অ্যান্টিনেটাল। লেবারের সময় যা যা ঘটছে দ্যাট ইজ নেটাল। আর আফটার লেবার যা যা ঘটছে দ্যাট ইজ পোস্ট নেটাল। তো এই কথাগুলোর মানে বুঝতে বোঝাতে পারলাম। অ্যান্টিনেটাল মানে হচ্ছে ডেলিভারির আগে অবধি মাদারকে আমরা যে কেয়ার নেব সেটাই হবে অ্যান্টিনেটাল কেয়ার। এটা একটা ইম্পর্টেন্ট সেক্টর অফ অবস্টেট্রিক্স। অর্থাৎ একটা প্রেগন্যান্সি এই যে ফিজিওলজিক্যাল চেঞ্জগুলো ঘটছে, এই ফিজিওলজিটা 280 দিনের ফিজিওলজিটা যাতে ঠিক মতো করতে পারে তার জন্য আমরা যে ব্যবস্থাপনা নিচ্ছি সেটাই হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। বুঝতে পেরেছো? তোমাদের এরকম একটা কোশ্চেন আসতে পারে, অ্যান্টিনেটাল কেয়ার কাকে বলে এবং অ্যান্টিনেটাল কেয়ারে আমরা সাধারণত কি কি করি। একটা মায়ের দেখভাল সোজা হিসাবে, সেখানে আমরা কি করি অ্যান্টিনেটাল কেয়ারে, প্রেগন্যান্সি ডায়াগনোসিস যেই হয়ে গেল তারপর তাকে আমরা অ্যান্টিনেটাল কেয়ারে ফেলে দিলাম, মানে মাকে একটা কার্ড করে দিলাম। সেখানে প্রথম কেয়ারের মধ্যে মায়ের টোটাল ইতিহাস সব আমরা নিয়ে নিলাম। বডির টোটাল ইতিহাস, তার ফ্যামিলির ইতিহাস, হ্যাঁ, তার পূর্বের ইতিহাস, পাস্ট হিস্ট্রি সব নিয়ে একটা কার্ড বানালাম। এবং শরীরের মধ্যে কি কোনো রোগ কিছু পারসিস্ট করছে কিনা সেগুলো আমরা আইডেন্টিফাই করে নিলাম কিছু টেস্টের মাধ্যমে। বুঝে গেল? সেইটা হচ্ছে ওর হেলথ কার্ড, অ্যান্টিনেটাল কার্ড ওকে দিয়ে দেওয়া হলো। এবং প্রতি মাসে তাকে প্রথম 7 মাস প্রতি মাসে একটা করে ভিজিট করার জন্য আমরা উপস্বাস্থ্য কেন্দ্রই হোক বা কারো চেম্বারই হোক, যাই হোক না কেন, প্রাইভেটলি হলে পরে চেম্বার করবে, সরকারি ভাবে হলে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে তাকে প্রতি মাসে মাসে আসতে হবে। আর প্রতি মাসে মাসে আমরা তার কিছু চেক আপ করে নেব, অর্থাৎ তার শরীরে কতটা রক্ত আছে। ফার্স্ট দেখা হচ্ছে অ্যানিমিয়া। এবার আমরা আগে পড়ে এসেছি যে অ্যানিমিয়া আমরা কিভাবে দেখি, কোথায় কোথায় দেখি, তাই তো? কোথায় কোথায় দেখি অ্যানিমিয়া? চোখে, বলার চোখে দেখি, চোখের নিচে পাতাটা, আর আঙুলের মুখের নেলবের রিটার্নটা দেখি, আর জিভের টিপ, আর ডরসাম, সবপ্যালে, পাম, সোল আর জেনারেল স্কিন। এখানে আমরা কালারটা দেখব, কতটা ব্রাইটনেস আছে, কতটা উজ্জ্বল লাল হয়ে আছে, কতটা ফেড হয়ে আছে। ফেড হয়ে আছে মানে রক্ত কম আছে, বেশ চকচকে লাল হয়ে থাকলে রক্ত ভালো আছে। এটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ অ্যানিমিয়া। সাধারণত প্রেগন্যান্সির সময় ডিমান্ড বাড়ে, তার জন্য তার সাপ্লিমেন্টেশনও বাড়ানো উচিত। সেই জন্য আমরা আয়রন আর ফোলেট,
আয়রন আর ফলিক অ্যাসিড তাকে তোমার সাপ্লিমেন্টারি হিসাবে দিই, কারণ অধিকাংশ ইন্ডিয়ান মেয়েরা এনিমিক, সেইটা যাতে কভার করতে পারে সেই জন্য। ঠিক আছে, আর কি করা হয় না নিয়মিত বডি ওয়েট চেক আপ করা হয়। এই যে ওয়েটটা লিখে দিলাম, এই ওয়েটটা ঠিক হচ্ছে কিনা এইরকম ভিজিটে এসে তাকে ওয়েট মাপা হয় এবং ওয়েট গুলোকে নথিভুক্ত করা হয় কার্ডের মধ্যে। ঠিক আছে, আর প্রথম ভিজিটের মধ্যে মানে প্রথম 3 মাসের মধ্যে মাকে কি করা হয় না একটা ভ্যাকসিন দেওয়া হয়, ইমিউনাইজেশন করা হয়। কিসের এগেইনস্টে বলো? ইয়েস, টিটি, টিটেনাস টক্সাইড দেওয়া হয়, TT1, তারপরের মাসে আর একটা TT2। এটাও একটা ইম্পর্টেন্ট অ্যান্টিনেটাল কেয়ারেরই অঙ্গ। অ্যান্টিনেটাল কেয়ারে আমরা মাধ্যমে তাকে TT1 এবং TT2 মাকে দিয়ে দেওয়া হচ্ছে। টিটেনাসের এগেইনস্টে তাকে ইমিউনাইজ করে রাখা হচ্ছে আগে থেকে। বুঝতে পেরেছো? আর কি করা হয় না ওয়েট মাপলাম, রক্ত দেখলাম, সেই অনুযায়ী রক্তের সাপ্লিমেন্ট দিতে থাকলাম। আর প্রেশার, ব্লাড প্রেশার যে বললো, ব্লাড প্রেশারটা আমাদের ব্লাড প্রেশারটা টোটাল প্রেগন্যান্সি পিরিয়ড জুড়ে আমাদের দেখতে হয়। কম থাকলে কোনো ক্ষতি নেই, কারণ তাকে খাওয়া দাওয়াও বেড়ে যাবে। বেশি থাকলে ঝামেলা। ওই সময় যদি 140, 150 থাকতো, 90, 100 আছে, ঠিক আছে, তাকে খাওয়া দাওয়া দেবে, একটু বেশি করে আয়রন ফায়রন দেবে, ফলেট দেবে, খাওয়া দাওয়া দেবে, ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, প্রেশার বেড়ে যাবে। কিন্তু যদি 130 ক্রস করে যায়, একটা 20 বছরের বা 22 বছরের মেয়ে যদি প্রেগনেন্সি গেট করে, তার প্রেগনেন্টের আগে ব্লাড প্রেশার ছিল 110/70। এবার প্রেগনেন্সি প্রথম ট্রাইমেস্টার যখন করেছিলাম তখনও দেখেছিলাম 110/70, তারপরে দেখেছিলাম 100, তারপরে 6 মাস, এখন 6 মাস প্রেগনেন্সি, এই সময় এসে আমি দেখছি 130, তারপরের মাসে যখন 7 মাসে মাপলাম দেখি হয়ে গেছে 150। বাবু, তার মানে এ হাইপারটেনসিভ ডিসঅর্ডারের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে এ হাই রিস্ক পেশেন্ট হিসাবে নথিভুক্ত হয়ে গেল এবং তার সব কিছু অ্যারেঞ্জমেন্ট তখন অন্যদিকে চলে যাবে। বুঝতে পেরেছো? তো এই অ্যান্টিনেটাল কেয়ারের একটাই উদ্দেশ্য হলো কি, যে বাচ্চাটা মায়ের গর্ভে ঠিক বাড়ছে কিনা, মায়ের কোনো ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জ আসছে কিনা, বা মায়ের কোনো ধরনের প্রেগন্যান্সি ঘটিত কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করছে কিনা, এইগুলো ফাইন্ড আউট আমরা অ্যান্টিনেটাল কেয়ারের মাধ্যমে করে ফেলতে পারি এবং ঘটনাটা ঘটার আগেই বিফোর হ্যান্ড আমরা তার ব্যবস্থাপনা নিয়ে নিতে পারি। তার ফলে আমাদের যে মেন গোল একটা হেলদি মায়ের থেকে একটা হেলদি বেবি, এটাই তো আমাদের অ্যান্টিনেটাল কেয়ারের মেন উদ্দেশ্য। ঠিক আছে, সেই উদ্দেশ্যটাকে আমরা সাকসেসফুলভাবে সফল করি। বুঝতে পেরেছো? তোমাদের ল্যাঙ্গুয়েজ তোরা দুটো ল্যাঙ্গুয়েজে লিখতে পারবে, ইংলিশ অথবা বেঙ্গলি। ঠিক আছে, অতএব জিনিসটা যদি তোমরা বোঝো, পুরো পয়েন্টে সবকিছু জিনিস সুন্দর করে এক্সিকিউট করবে। তো আমরা মোটামুটি অ্যান্টিনেটাল কেয়ারটা জেনে গেলাম। তাহলে অ্যান্টিনেটাল কেয়ারের উদ্দেশ্যই হচ্ছে একটা সুস্থ মায়ের থেকে একটা সুস্থ বাচ্চার জন্ম। থাইরয়েড আর সুগারটা দেখে সব টেস্ট তো কোথায় বলে দিলাম, সমস্ত কিছু টেস্ট ফার্স্ট কার্ড যখন হচ্ছে শরীরের মধ্যে যত কিছু সব করে ফেলা হবে। থাইরয়েড, সুগার, প্রেশার, তারপরে হচ্ছে তোমার কোন ধরনের রোগ, মানে হচ্ছে HIV জাতীয় কোন ধরনের রোগ যত কিছু আছে, AIDS থেকে আরম্ভ করে হেপাটাইটিস B থেকে আরম্ভ করে যত কিছু আছে সব টেস্ট করা ফেলা হয়। টেস্ট করে দেখে না বডি সব কোনো কমিউনিকেবল ডিজিজ আছে কিনা, কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা, হ্যাঁ, কোন ধরনের মেটাবলিক ডিসঅর্ডার আছে কিনা, হাইপারটেনশন ডিসঅর্ডার হতে পারে, সুগারও হতে পারে, সব ওই প্রথম ভিজিটে যখন আমরা ইনভেস্টিগেশনে দিচ্ছি তখনই ফাইন্ড আউট হয়ে যাবে ওখানে। বুঝতে পেরেছো? আর এটা গেল তোমাদের অ্যান্টিনেটাল কেয়ার। তার মানে আমরা প্রেগন্যান্সি ডায়াগনোসিস করলাম, প্রেগন্যান্সির সময় ফিজিওলজিক্যাল চেঞ্জ কি ঘটে সেটা জানলাম, প্লাস তার সঙ্গে আমরা একটা প্রেগনেন্ট মাদারের কিভাবে অ্যান্টিনেটাল কেয়ার করব, কেন করব,
কিভাবে করব সেগুলো সম্বন্ধে একটু আইডিয়া আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমাদের যেটা আছে হাইপারটেনসিভ ডিসঅর্ডার। হাইপারটেনসিভ ডিসঅর্ডারের মধ্যে তোমাদের দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে এক্লেমসিয়া আর একটা হচ্ছে প্রি এক্লেমসিয়া। একটা কোশ্চেন দিয়েছে, দেখো, ডেসক্রাইব দ্য সিম্পটম সাইন অফ এক্লেমসিয়া, প্রি এক্লেমসিয়া আর এক্লেমসিয়া। 6 নম্বর কোশ্চেন মনে হয় না, দেখেছো? প্রি এক্লেমসিয়া হচ্ছে এক প্রকারের লক্ষণ সমষ্টি, মানে হচ্ছে সিনড্রোম, যেখানে কি কি হয়, রক্তের চাপ বৃদ্ধি পায়, গর্ভবতী মায়ের ওজন অস্বাভাবিক বৃদ্ধি পায়, গর্ভবতী মায়ের সারা শরীরে ইডিমা দেখতে পাওয়া যায় এবং পেচ্ছাপের মধ্য দিয়ে প্রোটিন বেরিয়ে আসে। এই 4টে সিম্পটম কমপ্লেক্স যখন প্রেগন্যান্সির সময় একটা মায়ের মধ্যে দেখতে পাই, তখনই তাকে আমরা বলি প্রি এক্লেমসিয়া বা হাইপারটেনসিভ ডিসঅর্ডার ডিউরিং প্রেগন্যান্সি। বুঝতে পেরেছো? অর্থাৎ প্রি এক্লেমসিয়া হচ্ছে কিনা এটা আমরা অ্যান্টিনেটাল কেয়ারের মাধ্যমে জানতে পেরে যাব। কেন না, একটা মায়ের যখন দেখব যে রক্তের চাপ বৃদ্ধি পাচ্ছে, ওজন অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে, শরীর ফুলে যাচ্ছে, পেচ্ছাপের মধ্য দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই 4টে সিম্পটম থাকলে তখন তাকে, সেই কেসটাকে আমরা বলি প্রি এক্লেমসিয়া। এইবার সেই অনুযায়ী আমাদের ম্যানেজমেন্ট নিতে হবে, অর্থাৎ প্রেসারটাকে কন্ট্রোল করতে হবে। আর এর সঙ্গে তোমার ঘুমে ব্যাঘাত থাকবে, পেটের উপরিভাগে যন্ত্রণা থাকবে, আর চোখে ঝাপসা দৃষ্টি, এইসব কিছু লক্ষণ তার মধ্যে থাকবে। মেন হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে আমাদের কি করতে হবে, নিয়মিত অ্যান্টিনেটাল চেকআপের মাধ্যমে তাকে আগে ফাইন্ড আউট করতে হবে এবং নিয়মিত অ্যান্টিনেটাল চেকআপ দিতে হবে, আর রেস্টে রাখতে হবে। প্রয়োজনীয় পথ্য, যে সমস্ত জিনিসগুলো খেলে রক্তের প্রেসারে রক্তচাপ বৃদ্ধি পায় সেগুলোকে রেস্ট্রিকশন করতে হবে। সহজ পাচ্য পুষ্টিকর খাবার দিতে হবে, আর তোমার নিয়মিত বিশ্রাম নিতে হবে, আর ব্লাড প্রেসার যাতে বেড়ে না যায় সেই জন্য অ্যান্টি হাইপারটেনসিভ ঔষধ দিতে হবে। আর যদি কিছু বাড়াবাড়ি হয় তবে হসপিটালে অ্যাডমিট করে দিতে হবে। বুঝতে পেরেছো? এই কতগুলো তোমাদের দেখবে ম্যানেজমেন্টের দেওয়া আছে, সেই ম্যানেজমেন্ট গুলোর পয়েন্ট করে করে দেওয়া আছে। আচ্ছা, এক্লেমসিয়া আর প্রি এক্লেমসিয়া হয়ে গেল, তোমাদের দুটোই রোগ দেওয়া আছে ডিউরিং প্রেগন্যান্সির সময়। আর হচ্ছে লাস্ট হচ্ছে তোমাদের লেবার। এবার প্রেগন্যান্সিটা টার্মিনেশন করে দিতে পারলে অস্ট্রেসিস। এবার লেবারের কতগুলো স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, মেন পাওয়ার 3টে স্টেজ। হ্যাঁ, লেবারের 3টে স্টেজ। আর একটা স্টেজ আমরা বার করেছি, দ্যাট ইজ ফোর্থ স্টেজ। ঠিক আছে? তো তোমরা লেবার তো একটা পদ্ধতি, লেবার হচ্ছে শেষ ধাপ অবস্টেট্রিক্সের, সেটা হচ্ছে তোমাদের বাচ্চাটা বার করে দেওয়া। যে পদ্ধতিতে বাচ্চা বাইরে বেরিয়ে আসে সেটাকে বলছি আমরা লেবার। কতগুলো ধারাবাহিক ঘটনার মধ্য দিয়ে ইউটেরাস থেকে পরিণত বাচ্চা ভ্যাজাইনা দিয়ে বাইরে বেরিয়ে আসে আউটার ওয়ার্ল্ডে, সেই পদ্ধতিটাকে বলছি আমরা লেবার। ঠিক আছে? তাহলে লেবার কাকে বলে তোমরা বলতে পারবে? লেবার হচ্ছে বাচ্চা বেরিয়ে আসার পদ্ধতি, কিভাবে মায়ের ইউটেরাস থেকে একটা বাচ্চা বেরিয়ে আসে। এই পদ্ধতিটাকে, লেবারটাকে আমরা
তিনটে স্টেজে বা চারটে স্টেজে ভাগ করেছি। একটা হচ্ছে ফার্স্ট স্টেজ, কতগুলো তোমার কথা, যেমন হচ্ছে লেবার পেন, কতগুলো কথা আগে জানে রাখবে। Expulsion of baby বা ফিটাস তাই বলি, শব্দজাতকে আমরা ফিটাস বলি। আর একটা ঘটনা হচ্ছে এক্সপালশন অফ প্ল্যাসেন্টা। এই চারটি ঘটনা যদি তোমরা জানতে পারো, তবে স্টেজ গুলোকে আমরা ম্যানেজ করতে পারবো। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। এটা হচ্ছে সার্ভিস, এটা এক্সটার্নাল লস, এটা ইন্টারনাল লস। এইটা সাধারণত প্রেগন্যান্সির সময় বুঝে থাকে। যখনই বেবিটা ম্যাচিউর হয় তখন সার্ভিসটা প্রসারিত হতে শুরু করে। যখন বেবিটা ম্যাচিউর হয়েছে তখন, যখনই ম্যাচিউর হয়ে গেল তারপরে সে ফরেন বডি হয়ে গেল, তার আর আমাদের শরীরের মধ্যে থাকার অধিকার নেই, সে বেরিয়ে আসে। সেই জন্য ইউটেরাইন মাসলস গুলো কন্ট্রাকশন শুরু করে, ইউটেরাইন মাসলস গুলো কন্ট্রাকশন শুরু করে, তার ফলশ্রুতি পেন, দ্যাট ইজ অনসেট অফ লেবার পেন, লেবার পেনের শুরু। তার মানে অনসেট, অনসেট ও এন এস সি টি, অনসেট মানে শুরু। অনসেট অফ লেবার পেন, লেবার পেন শুরু হওয়া থেকে ফুল ফুল সার্ভাইকাল ডাইলেটেশন অবধি সময়টাকে আমরা বলি ফার্স্ট স্টেজ অফ লেবার। তাহলে ফার্স্ট স্টেজটা বোঝা গেল। ফার্স্ট স্টেজটা কি না, যখন ম্যাচিউর হচ্ছে তখন তো তোমার ইউটেরাইন মাসলস গুলো কন্ট্রাক্ট শুরু করছে বাচ্চাটাকে বাইরে বের করে দেওয়ার জন্য। এই যে কন্ট্রাকশন শুরু হলো, দ্যাট ইজ অনসেট অফ লেবার পেন, লেবার পেনের শুরু হলো। এইবার যখন লেবার পেন শুরু হচ্ছে তখন এইদিকে বাচ্চা যাতে বেরোতে পারে সেই জন্য সার্ভাইকাল ডাইলেটেশন শুরু হলো। প্রথমে ওয়ান ফিঙ্গার, তারপরে টু ফিঙ্গার, তারপরে থ্রি ফিঙ্গার, এরকম যখন ডাইলেট হয়ে ফোর ফিঙ্গার হয়ে যাবে তখন এই সার্ভিসটা এরকম চাপের শুরু হয়ে যাবে। ফোর ফিঙ্গার ডাইলেটেশন হয়ে গেল, তখন তোমার ভার্টেক্স নেমে এলো। অর্থাৎ ভার্টেক্স যে অংশটা এই এর মধ্যে নেমে আসে তাকে বলছে আমরা প্রেজেন্টিং পার্ট। প্রেজেন্টেশন বলে একটা কথা আছে, সেখানে যে পার্টটা তোমার এই সার্ভাইকাল অঞ্চলে পেলভিসের মধ্যে প্রবেশ করছে সেই অনুযায়ী আমরা প্রেজেন্টেশন বলি। অধিকাংশ প্রায় 95 to 96% মেনলি ভার্টিক্যাল প্রেজেন্টেশনে বাচ্চা ডেলিভারি হয়। কিছু কিছু ক্ষেত্রে ফোরহেড থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ফেস থাকতে পারে, বুঝতে পেরেছো? ফেশিয়াল প্রেজেন্টেশন থাকতে পারে, ফোরহেড প্রেজেন্টেশন থাকতে পারে। কিছু কিছু রেয়ার কেস যেটাকে বলি আমরা বিচ প্রেজেন্টেশন, যখন বাচ্চা উঠতে যায় এখানে কাঁধ, হাত, পা যদি বেরিয়ে আসে তখন সেটাকে বলি আমরা বিচ প্রেজেন্টেশন। বুঝে গেল? তার মানে কি পার্ট এই পেলভিস ইনলেটের মধ্যে এন্ট্রি করছে প্রথমে, তার উপরে দাঁড়িয়ে আমরা প্রেজেন্টেশনটাকে ডিপেন্ড করে। ঠিক আছে? এইবার এখানে এই যে ফুল ডাইলেটেশন বললাম, ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স মানে হচ্ছে এখানে চারটে আঙুল প্রবেশ করে যাবে সার্ভিক্সে।
তখনই জানবে পূর্ণ প্রসারিত হয়েছে, মানে এবার বাচ্চা বেরিয়ে আসবে। ঠিক আছে, এই প্রথমটা অনসেট অফ লেবার পেইন থেকে নিয়ে ফুল সার্ভাইকাল ডাইলেটেশন অবধি যে স্টেজ, যে সময়, তাকে বলছি আমরা ফার্স্ট স্টেজ অফ দা লেবার। এটা মেনলি পাইনি গ্র্যাভিডা, যাদের প্রথম মানে বাচ্চা ডেলিভারি হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা সময় নেয় প্রায় 11 থেকে 12 ঘন্টা, আওয়ার, 12 আওয়ার। পাইনি গ্র্যাভিডাদের ক্ষেত্রে ফার্স্ট স্টেজ অফ লেবার টাইম নেয় সাধারণত 11 থেকে 12 ঘন্টা। আর মাল্টি গ্র্যাভিডাদের ক্ষেত্রে বা মাল্টি প্যারা যারা, তাদের ক্ষেত্রে এটা লাগে 6 ঘন্টা, অর্ধেক, 6 আওয়ার্স ফার্স্ট স্টেজ অফ লেবার। বুঝতে পেরেছো? তার মানে আমরা ফার্স্ট স্টেজ অফ লেবারটা বুঝে গেলাম। এইবার হচ্ছে তোমার সেকেন্ড স্টেজ। তার মানে এই অবধি, এইখান থেকে এই অবধি চলে এলো, এই এখান থেকে এই অবধি। এইবার দেখো, যদি এই পয়েন্টগুলো মনে থাকে তোমার, তুমি তখন আরামসে করে দিতে পারবে যে আমাদের লেবারটা, লেবার কাকে বলে না, লেবার একটা হচ্ছে কতগুলো প্রসেস, মানে কতগুলো ঘটনা, এই ঘটনার মধ্য দিয়ে পূর্ণ প্রাপ্ত একটা বাচ্চা মায়ের উম থেকে, মানে মায়ের গর্ভ থেকে ভ্যাজাইনার মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে, তাকে বলছি আমরা লেবার। এই লেবারটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। এই কথাগুলো লিখবে, এখন যেগুলো বলছি একদম পুরো পয়েন্টে। প্রথমটাকে বলছি ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজ কাকে বলছি না, যখন লেবার শুরু হচ্ছে, লেবার পেইন শুরু হচ্ছে, তখন থেকে সার্ভিক্সের পূর্ণ প্রসারণ অবধি, বাংলায় বললে সার্ভিক্সের পূর্ণ প্রসারণ অবধি সময়কে আমরা বলি ফার্স্ট স্টেজ অফ লেবার। এইটা পাইনি গ্র্যাভিডাদের ক্ষেত্রে সময় নেয় 11 থেকে 12 ঘন্টা, মাল্টিপ্যারাদের সময় নেয় 6 ঘন্টা। এবার সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স থেকে এক্সপালশন অফ দ্য ফিটাস। ফিটাসটা মায়ের উম থেকে বাইরে বেরিয়ে আসা অবধি সেকেন্ড স্টেজ অফ লেবার। ফুল সার্ভাইকাল ডাইলেটেশন থেকে এক্সপালশন অফ দ্য ফিটাস, এই সময়টাকে বলছি আমরা সেকেন্ড স্টেজ অফ লেবার। এটা পাইনি গ্র্যাভিডাদের ক্ষেত্রে 2 ঘন্টা, মাল্টিপ্যারাদের লাগে 30 মিনিট। যাদের প্রথম বাচ্চা হচ্ছে তাদের ক্ষেত্রে এটা সময় নেয় 2 ঘন্টা মতো। আর যাদের আগে বাচ্চা হয়ে গেছে, মাল্টিপ্যারা যারা, তাদের এটা 30 মিনিট লাগে। ফুল সার্ভাইকাল যে ফুল হলো বেরিয়ে চলে এলো। এইবার যখন বাচ্চা বেরিয়ে এলো, ভেতরে প্লাসেন্টাটা সঙ্গে সঙ্গে বেরোয় না। বাচ্চা বেরোনোর পর থেকে প্লাসেন্টা আউট অবধি, মানে এক্সপালশন অফ দ্য ফিটাস থেকে এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা পর্যন্ত সময়কালটাকে আমরা বলছি থার্ড স্টেজ অফ লেবার। এটা দুজনেরই এক এভারেজ প্রায় 15 মিনিট, 15 মিনিট। এর সঙ্গে আরেকটা আমরা স্টেজ যোগ করি, দ্যাট ইজ ফোর্থ স্টেজ। ফোর্থ স্টেজ, এরপরে 1 ঘন্টা বাচ্চা এবং প্লাসেন্টা বেরিয়ে যাওয়ার পরে 1 ঘন্টা মাদারকে সুপারভিশন করা হয়, দ্যাট ইজ ফোর্থ স্টেজ অফ লেবার, দ্যাট ইজ স্টেজ অফ সুপারভিশন টু দা মাদার এন্ড বেবি। বাচ্চা এবং বাচ্চা 1 ঘন্টা ওয়াচ করা হয়, তার পালস রেটের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তার প্রেসারের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তার বডি টেম্পারেচারের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তার স্বাভাবিক আচরণের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। ঠিক আছে, এইসব জিনিসগুলো 1 ঘন্টা তাকে একটা জেনারেল চেকআপের মধ্যে রাখা হয়, তাকে বলছি আমরা ফোর্থ স্টেজ অফ লেবার বা স্টেজ অফ সুপারভিশন। ঠিক আছে, তো মেইনলি সাধারণত আমরা 3টে স্টেজে লেবারটাকে ভাগ করতে পারি। লেবার একটা ধারাবাহিক পদ্ধতি, যার মাধ্যমে প্রেগনেন্ট মায়ের পূর্ণ অবস্থা প্রাপ্ত হলে বাচ্চাটা ইউটেরাস থেকে ভ্যাজাইনার মধ্য দিয়ে বাইরে পৃথিবীতে বেরিয়ে আসে, সেই পদ্ধতিটাকে বলছি আমরা লেবার। এই লেবারের পদ্ধতিটাকে আমরা 3টে আলোচনার সুবিধার জন্য 3টে ভাগে ভাগ করতে পারছি।
একটা হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে কি অনসেট অফ লেবার পেন থেকে ফুল সার্ভাইকাল ডায়ালিটেশন অব্দি সময়কালকে বলছি আমরা ফার্স্ট স্টেজ অফ লেবার। এটা ডিউরেশন হচ্ছে মাইমিক্যাভিলাসের ক্ষেত্রে 11 থেকে 12 ঘন্টা, মাল্টিপ্যারাসের ক্ষেত্রে 6 ঘন্টা। সেকেন্ড স্টেজ অফ লেবার ফুল ডায়ালিটেশন সার্ভিস থেকে এক্সপালশন অফ দ্য ফিটাস অব্দি সময়কালকে বলছি আমরা তোমার সেকেন্ড স্টেজ অফ লেবার। এই স্টেজে তোমার একটা বাচ্চা ইউটেরাস থেকে বাইরে বেরিয়ে আসে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে। এই স্টেজটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা মাইমিক্যাভিলাসের ক্ষেত্রে, আর মাল্টিপ্যারাসের ক্ষেত্রে 30 মিনিট। তারপরে হচ্ছে এক্সপালশন অফ দা ফিটাস থেকে এক্সপালশন অফ দা প্ল্যাসেন্টা অবধি সময়কালটাকে বলছি আমরা থার্ড স্টেজ অফ লেবার। এই সময় বাচ্চা বেরিয়ে আসার পর ইউটেরাসের মধ্যে যে টেম্পোরারি প্ল্যাসেন্টাটা থাকে সেটা ডিটাচমেন্ট হয় এবং বেরিয়ে আসে, তাকে বলছি আমরা এক্সপালশন অফ দা প্ল্যাসেন্টা। এই সময়কাল অবধি সময়কে বলছি থার্ড স্টেজ অফ দা লেবার। এটা ডিউরেশন হচ্ছে এভারেজ দুজনেরই মাইমিক্যাভিলা এবং মাল্টিপ্যারা ফোর্থ স্টেজ থার্ড স্টেজ অফ লেবার। আচ্ছা, এরপরে দিন তোমরা এটা পড়ে আসবে অবস্টেট্রিক্সটা সব, ঠিক আছে? প্রেগন্যান্সি কাকে বলে, প্রেগন্যান্সি ডায়াগনোসিস কিভাবে করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগন্যান্সি। 3 নম্বর হচ্ছে তোমার অ্যান্টিনেটাল কেয়ার। 4 নম্বর হচ্ছে তোমার প্রিএক্লেম্পসিয়া, এক্লেম্পসিয়া। 5 নম্বর হচ্ছে তোমার লেবার। আর 6 নম্বরে শর্ট নোট কিছু করে আসবে, যেমন হচ্ছে তোমার অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টন্যাটাল কেয়ার আর অ্যাবর্শন। অ্যাবর্শন কি জিনিস জানো তো? মানে এটা তো টার্মিনেশনে গেল, বিফোর টার্মিনেশনে যদি ওটা ইউটেরাস থেকে বেরিয়ে যায় কোনোভাবে, তখনই তাকে আমরা বলবো অ্যাবর্শন। মানে স্টেজ অফ ভায়াবিলিটির আগে, যতদিন স্টেজ অফ ভায়াবিলিটি কত, আমরা সাধারণত ধরি স্টেজ অফ ভায়াবিলিটি আমাদের 28 সপ্তাহ। 28 সপ্তাহ পর থেকে আমরা মোটামুটি বাচ্চা যদি বাইরে মানে টার্মিনেশন হয়েও যায় আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারি। কিন্তু তার আগে যদি হয় তখন সেটাকে আমরা বলি অ্যাবর্শন, অর্থাৎ যেখানে বাচ্চাটাকে অর্থাৎ মানে প্রোডাক্ট অফ কনসেপ্টটাকে আমরা বাঁচাতে পারি না বা কন্টিনিউ করতে পারি না, তাকে বলছি আমরা অ্যাবর্শন। এবার অ্যাবর্শনের কতগুলো দুটো ভাগ আছে, একটা হচ্ছে তোমার চেটেন অ্যাবর্শন আর একটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাবর্শন। স্পন্টেনিয়াস অ্যাবর্শন যেটা স্বাভাবিকভাবে ঘটে, আর চেটেন অ্যাবর্শন মানে আমরা যেটাকে মানে চেটেন বলতে কি সেটা একটু বলো ইনডিউস বলা যায়, ইনডিউস বলতে ভালো হয়। ইনডিউসটা হচ্ছে জোর জবরদস্তি যেটাকে করছি আমরা, বুঝলেন? একটা স্বাভাবিকভাবে অ্যাবর্শন হয়ে যেতে পারে, আর একটা আমরা আর্টিফিশিয়ালি জোর জবরদস্তি করতে টার্মিনেশন, এটা আমরা চাই না টার্মিনেশন, বুঝতে পারলো? আর আমাদের না চার সত্ত্বেও যদি কোনোভাবে এটা নষ্ট হয়ে যায়, তাহলে সেটা স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াসের কতগুলো ভাগ আছে দেখবে, চেটেন আছে, তারপরে হচ্ছে তোমার ইনহিবিটেবল আছে, বিস আছে, তারপরে হচ্ছে তোমার ইনকমপ্লিট আছে, কমপ্লিট আছে। এগুলো শুধু নামগুলো বলে দিলেই হবে, আর যদি বুঝতে চাও আমি পরে একদিন বলে দেবো।